হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আমার এখানে এখন 31শে মে, বিকেল 4টে মতো বাজছে। আজকে আমি একটা গল্প তোমাদের পড়ে শোনাবো। নিশ্চয়ই তোমরা লেখক হামির উদ্দিন মিদ্দার গল্প পড়েছো। ওনার গল্পগুলো এমন মাটির কাছাকাছি যে পড়লে পরেই অবাক লাগে, এবং আমি কত যে শিখি সেখান থেকে সেটা বলার নেই। তা ওনার একটা বই, খুব সুন্দর বইটার মধ্যে অনেকগুলো গল্পের সংকলন আছে। বইটার নাম হচ্ছে মাঠ রাখা। তো তার মধ্যে থেকেই একটা গল্প আমি বেছে নিয়েছি পড়বো বলে। তোমরা যদি সংগ্রহ করতে পারো এই বইটা, পড়বে, গল্পগুলো তোমাদের খুব ভাল লাগবে। এমন একটা মাটির গন্ধ আছে গল্পগুলোর মধ্যে যে খুব ভালো লাগে আমার। বিশেষ করে আমি যেহেতু বিদেশে বসে আছি, আমি ওগুলো পড়ি আর চোখের সামনে আমার যেন ছবিগুলো ক্যালিডোস্কোপের মতন একটার পর একটা ভেসে ভেসে আসে। লাইক, শেয়ার, কমেন্ট করো, আর অবশ্যই বইটা পারলে পরে পড়ো, ভালো লাগবে আশা করি। তো শুরু করি আজকের গল্প। গল্পটার নাম হচ্ছে কবর। মোশমরার চরে একটা কবর দেখা গেছে। তা নিয়েই সন্ধ্যা থেকে গুঞ্জন হবে না কেন? মানুষ মরলে কবর দেওয়া হয় গ্রামের গোরস্থানে। মোশমরার চরের মতো অমন নির্জন জনমানবহীন এলাকা কবর দেওয়ার উপযুক্ত জায়গা নয়। বিষয়টির সঙ্গে যেহেতু মানুষের মৃত্যু সম্পর্ক জড়িত, সেক্ষেত্রে সবার মনে একটা সংশয় থেকেই যাচ্ছে। সদ্য নির্মিত কবর, অথচ কি আশ্চর্যের বিষয়, আশেপাশের গ্রামগুলিতেও কারো মারা যাবার কোনো সংবাদ নেই। মানুষ মরলে খবর তো কখনো চাপা থাকে না, মানুষের মুখে মুখেই তা ছড়িয়ে পড়ে। তাহলে কবরটা কার? কারাই বা প্রকাশ্য দিনের আলোয় একটা মৃত মানুষকে অমন ধুধু প্রান্তরে মাটি খুঁড়ে কবর দিয়ে গেল? তখনও সন্ধ্যা ঘনায়নি। বাগদিপাড়ার পুষ্করের বউ গিয়েছিল চরের খালে মাছ ধরতে। বর্ষাকাল, নদীর এখন ভরা যৌবন। সেই যৌবনেরই ছটা ছড়িয়ে পড়ছে নদীর আশেপাশের খালে বিলে। মোশমরার চরটা ঠিক আজকালকার চর নয়। শোনা যায় কোন যুগ আগে নাকি বান এসেছিল নদীতে। মাঠ ঘাট ডুবিয়ে যখন শান্ত হলো নদী, তখন পলি বালি ফেলে একদম নদীটা অনেক দূরে সরে পড়েছে। লাগারডাঙ্গার ঘোষদের একটা হালের মোষ চড়তে চড়তে শক্ত ডাঙা ভেবে বালিতে পা দিয়ে জল খেতে নেমেছিল। আর উঠতে পারেনি মোষটা। ভর করে ঢুকে গিয়েছিল নরম দখ মাটিতে। অনেক খোঁজাখুঁজি পর যখন রাখালের চোখে পড়েছিল, তখন শুধু একটা কালো মাথা দেখতে পেয়েছিল সে। চোখ বুজে ওপর দিকে মুখ তুলে যেন গভীর ধ্যানে মগ্ন। কেউ যেন গলাটি কেটে কাদার ওপর নামিয়ে দিয়ে গেছে। মোষটার মাথার ওপর 2-3 দিন শকুন উড়েছিল। ভাগার খেকো কুকুরগুলো দহে নামতে সাহস পায়নি, দূর থেকে বসে বসেই জিভের জল ঝরিয়েছিল। এই হলো মোশমরার চরের বৃত্তান্ত। চরের আশেপাশে অনেক শাখা নালা আছে, যেগুলো মাঠ থেকে নেমে নদীতে গিয়ে মিশেছে। উজানি জলে নদী থেকে মাছ উঠে আসে। পুষ্করের বউয়ের সঙ্গে তার নেলা ছেলেটাও ছিল। কুড়ো জালি দিয়ে খালে চুনো মাছ ধরছিল সুকমণি, আর নেলা ছেলেটা চরে খেলতে খেলতে কি দেখে মা মা করে ছুটে এসেছিল। হাঁপাচ্ছিল ছেলেটা। সুকমণি ছেলেকে অমনভাবে ছুটে আসতে দেখে জিজ্ঞাসা করলো, কি হয়েছে তোর, অমন ম্যা ম্যা করিস কেনে? ছেলেটা আঙুল বাড়িয়ে চরের পশ্চিম দিকটা দেখালো। সুকমণি খাল থেকে উঠে পড়ে। জালটা নামিয়ে নেলা ছেলেটার সাথে সাথে এগিয়ে যায় খানিক। ছেলেটা ভয়ে এগোতে চায় না। মায়ের শাড়ির আঁচল ধরে সিঁটিয়ে থাকে। কিছুটা এগিয়েই থম মেরে দাঁড়িয়ে পড়ল সুকমণি। একটা কাঁচা কবর, আজই বানানো হয়েছে। বুকে থুতু দিয়ে কপালে হাত ঠেকিয়ে রাম নাম জপতে লাগলো। বুকের ভেতরটা কেমন ধুকপুক করে ওঠে তার। তাদের গায়ের তো কেউ মারা যায়নি, আর এই জায়গাটা তো কবর দেওয়ার জায়গাও নয়। সন্ধে হতে আর খুব বেশি দেরি নেই। পশ্চিম আকাশে সূর্য অনেকক্ষণ আগেই ঢলে পড়েছে। খালে নামতে আর সাহসে কুলালো না সুকমণির। জালটা কাঁধে ফেলে ছেলেটাকে নিয়ে একদমে হেঁটে হেঁটে মাঠ পেরিয়ে গায়ের মাথার মোড়ে এসে থামল। একবারও পিছন ফিরে তাকায়নি। কার্তিকের চা চপের দোকানে সন্ধেবেলা 5 রকম 5টা মানুষ এসে জড়ো হয়। মাসের বেঞ্চিতে পা ঝুলিয়ে চা খেতে খেতে দেশ দুনিয়ার 7 কাহন তুলে আনে। সুকমণি ভিজে কাপড়ে দাঁড়িয়েই গিয়াসউদ্দিন মোল্লাকে ডাকলো, চাচা একবার শুনে যাও না এদিকে।
গিয়াসউদ্দিন মোল্লা চায়ের কাপ হাতে উঠে এলো, বলল, একটু আগেই তো পুষ্কর টাকা নিয়ে গেল, তোকে কিছু বলেনি? সুখমণি বলল, বেতন চাওয়ার জন্য ডাকিনি গো চাচা, অন্য কেস আছে বলে গলাটা খাদে নামিয়ে সুখমণি জিজ্ঞাসা করে, আজ তোমাদের স্বজাতি কেউ মরেছে চাচা? কই না তো, কি হয়েছে একটু খুলে বল দেখিনি। চাচা গো, এখনো বুকটা আমার ধুকপুক করছে, সাঁঝের বেলা ছেলে নিয়ে মিছে কথা বলবো নি, মোশমারার চরে একটা কবর দেখে এলাম। গিয়াসউদ্দিন মোল্লার চোখ কপালে উঠল। বলিস কি, কবর? ঠিক দেখেছিস তো? আমাদের ভোলা চরে খেলা করছিল চাচা, হঠাৎ কবরটা দেখে হাঁপাতে হাঁপাতে ছুটে আসে, তারপর আমিও গিয়ে দেখে এলাম। তোমাদের গোরস্থানে যেমন কবর দেয় ঠিক তেমন পাড়া। ওদের কথাবার্তা শুনে আরও দু চারজন এগিয়ে এলো। পুষ্করের বউয়ের কথাটি রাষ্ট্র হতে বেশি সময় লাগলো না। মোশমারার চরটাকে যদি মাঝে রাখা হয় তাহলে নদীর এপারে আরও দুটো গ্রাম পড়ে। ওই গ্রামগুলোতেও যার যত আত্মীয় স্বজন ছিল সবাইকে ফোন করা হলো, কেউ কোনো সংবাদ দিতে পারল না। চারিদিকে হুলুস্থুলু পড়ে গেল। রাতের বেলাতেই অনেকে গিয়ে ব্যাপারটা চাক্ষুষ দর্শন করে আসতে চায়। এত বড় একটা ঘটনা শুধুমাত্র পুষ্করের বউয়ের জবানের ভিত্তিতেই সম্পূর্ণ বিশ্বাস করে তো ছেড়ে দেওয়া যায় না। খবরের সত্যাসত্য বিচারের জন্য মোশমারার চরে একবার রাতারাতি যাওয়া প্রয়োজন। তবে এই অন্ধকার রাত্রে জল কাদা ঝোপ জঙ্গল মারিয়ে কে যাবে? পথটা তো সোজা সাপটা নয়। রাতের বেলা সাপখোপের ভয় আছে, আবার না গেলেও সারা রাত চোখে ঘুম আসবে না কারো। এশার নামাজের পর গ্রামের মসজিদের ইমাম বারাকতুল্লাহ বললেন, শোনেন ভাই সকল, সবার যাওয়ার দরকার নেই, আমার সঙ্গে দু একজন গেলেই হবে। ইমাম সাহেব কত যে মরা মানুষকে ইসলামিক তারিকা অনুযায়ী কবর দিয়েছেন তার কোনো হিসেব নেই। ওনার যাওয়াটা অনেকের কাছে খুব মূল্যবান বলে মনে হলো। তবে শুধু ইমাম সাহেবই নয়, সঙ্গে গেল বেশ কিছু কৌতূহলী জনতা আর ক্লাবের ছেলে ছোকরারা। কেউ কেউ পুষ্করের বউকেও সঙ্গে করে নিয়ে যাওয়ার কথা তোলে। তাতে গিয়াসউদ্দিন মোল্লা বলে, ওকে নিয়ে যাওয়ার দরকার নাই, ও যে জায়গার কথা বলেছে সে জায়গা আমি খুঁজে বার করে নেব। নদীর কোল ঘেঁষা এই গ্রামটির মানুষজন সারা দিন মাঠে ঘাটে খেটে এসে রাত 9টা বাজতে না বাজতেই বিছানায় গা এলিয়ে দেয়, আবার উঠে পড়ে পূবের আকাশ ফর্সা হতে না হতেই। আজ কারো চোখে ঘুম নেই। ইমাম সাহেব যখন দল বল নিয়ে মোশমারার চরে গেছেন, নতুন কোনো সংবাদ না নিয়ে ফিরবেনই না। সবাই জেগে আছে সেই অনাগত খবরটুকু শোনার অপেক্ষায়। গ্রামটিকে নদী থেকে পৃথক করেছে একটা বিশাল মাঠ। আমন ধানের কচি চারাগুলি টর্চের আলোয় ঝিলিক দিয়ে উঠছে। একটা মোটা আলপথ ধরে এগিয়ে যাচ্ছে ওরা। পলি বেষ্টিত মাঠ। গ্রামকে পেছনে ফেলে দলটা যখন নদীর পাড়ে উঠল তখন আকাশের সন্ধ্যা তারাটি মেঘ কাটিয়ে বেশ জলজলে হয়ে উঠেছে। নদীর এপারটায় ছোট ছোট লতা গুল্মের ঝোপ আর কাশবনের রাজত্ব। কোথাও বা প্রহরীর মতো বাবলা খেজুরের গাছ দাঁড়িয়ে। সেসব ডিঙিয়ে ওরা মোশমারার চরে গিয়ে উঠল। টর্চের আলো পড়ছে এদিক সেদিক। দলের মধ্যে বৃদ্ধ রমজান আলী আছে, বিচার আচারের সভার মুখ্য ব্যক্তি সে। গিয়াসউদ্দিন মোল্লাকে উদ্দেশ্য করে সে বলে উঠল, গিয়াস ভাই, তুমি খুঁজে বের করো কোন জায়গার কথা বলেছে পুষ্করের বউ। গিয়াসউদ্দিন একাই হন হন করে এগিয়ে গেল। পশ্চিম দিকটায় বর্ষার জল পেয়ে প্রচুর ঘাস জন্মেছে। ঘাসের চটানেই নদীর কিনারা ঘেঁষে পড়ে আছে একটা কবর। পলিমাটি দিয়ে গড়া হয়েছে কবরটা। ইমাম সাহেব কাছে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে পর্যবেক্ষণ করলেন। একে একে সবাই কবরটিকে গোল করে ঘিরে ফেলল। কবরের ভেতর অন্ধকারে শুয়ে থাকা মৃত মানুষটিকে নিয়ে অনেক জল্পনা কল্পনা চলল। একসময় ইমাম সাহেব বললেন, এটা কোনো বড় মানুষের কবর নয়, আমার মনে হচ্ছে কোনো শিশুর কবর। ঠিকই বলেছেন জি, বড় মানুষের কবর হলে আরও লম্বা হতো, শিশুর কবর হলে এতটা লম্বা করারই বা কি দরকার? অন্য কোনো কেস নয় তো, যদি কেউ খুনটুন করে নদীর চরে পুঁতে দিয়ে যায়? তাহলে তো পুঁতে মাটি চাপা দিয়ে দিত, কবর বানানোর কি দরকার ছিল? প্রকাশ্য দিনের বেলা একটা লাশকে বয়ে এনে এখানে কবর দিয়ে যাবে এমন সাহস কার হবে? চরে কি লোকজন একদমই ছিল না? আরে মিয়া, লাশ বয়ে আনতে হবে কেন? ধরো খুনটা এখানেই করেছে, কোনো নারী সংক্রান্ত কেস বা টাকা পয়সার ভাগাভাগি। আমার মনে হয় ইমাম সাহেবের কথাটাই ঠিক। রমজান আলী সবাইকে থামিয়ে দিয়ে আচমকা নিজের মত প্রকাশ করে, হয়তো কোনো বাচ্চা মেয়ে শুয়ে আছে কবরের নিচে। চারদিকে যা আকছার ঘটনা ঘটছে, কিছুদিন আগে শুনোনি তোমরা?
জঙ্গলে শালপাতা কুড়োতে গিয়ে এক আদিবাসী মেয়ে একটা বাচ্চা কুড়িয়ে পেল। কারা যেন জঙ্গলে ফেলে দিয়ে গিয়েছিল। সারা গায়ে পিঁপড়ে ধরেছিল বাচ্চাটার। ভাগ্যিস চোখে পড়েছিল, তাই বেঁচে গেল মেয়েটা। রমজান আলী কি ইঙ্গিত করতে চাইছে তা কারও বুঝতে বাকি নেই। মালু শেখ কথার খেই ধরে বলল, বাচ্চা মেয়েই হবে এমন কোনো কথা তো নেই, ছেলেও তো হতে পারে। বিয়ের আগেই এখানকার ছেলেমেয়েরা যা জেনা করছে, কেউ যদি পেট খসিয়ে যায়। দলের মধ্যে বুজুর্গ মানুষরা এতক্ষণ কথা বলছিল বলে ছেলে ছোকরারা চুপ করেছিল। তাদেরও তো কিছু বলার আছে, কৌতূহল আছে, কিন্তু তা প্রকাশ করার সাহসে কুলায়নি। আজফরের মেজ ছেলেটা কলেজের গণ্ডি ছাড়িয়ে এবার চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছে। চোখে চশমা পরা ছেলেটা আর 5 জনের থেকে এমনিতেই চুপচাপ থাকে। তার মাথায় যে এমন একটা ভাবনা আসবে তা কেউ কল্পনাও করেনি। হঠাৎ সে বলল, করোনার মরা নয় তো? ধরো নদীর ওপারের কোনো লাশ, করোনায় মৃত বলে লাশটা কেউ ছোঁয়নি, গ্রামের গোরস্থানে কবর দিতে দেয়নি, তাই নৌকায় এসে এপারে চুপি চুপি পুঁতে দিয়ে চলে গেছে। আজফরের ছেলের কথা শুনে সবাই কবর থেকে পিছিয়ে গেল কয়েক হাত। কবরটিকে ঘিরে গভীর নীরবতা নেমে এলো। ব্যাপারটার যে এমন একটা দিক ছিল তা তো এতক্ষণ কারো মাথায় খুলেনি। কাহিনীর একটা অন্য দিগন্ত যেন খুলে গেল। এবার চলল নানা জনের নানা রকম কথা। একজন বলল, করোনায় মরলে তো লাশ দিচ্ছে না, হাসপাতাল থেকেই সৎকার করে দিচ্ছে, তাহলে লাশ পাবে কি করে? আরও একজন সহমত প্রকাশ করলো, হ্যাঁ ভাই, তাও তো বটে, যা ঘটছে এখন। কিছুদিন আগে কি করলো বলতো? তুই কোন কেসটার কথা বলছিস? ওই যে রে, হিন্দুর লাশ ভুল করে কবর দিল আর মুসলমানেরটা পোড়ালো। শালার কি কাণ্ড বল দিনি। ছেলে ছোকরাদের আলোচনা শুনে এখন সবার ধারণায় বদ্ধমূল হলো লাশটি কোনো সাধারণ মানুষের নয়, করোনাতেই মৃত। তবে একটা বিষয় এখনো সবার কাছে অস্পষ্ট, তা হলো করোনার রোগী মরলে তো সহজে হাসপাতাল থেকে ছেড়ে দেয় না। তাহলে ঘটনাটা কি? কে শুয়ে আছে এই কবরের নিচে? কোনো ধর্ষিতা নারী, কোনো অবৈধ শিশু? যেই শুয়ে থাকুক সে যে ধর্মে মুসলমান এটা সবাই নিশ্চিত, না হলে কবর দেবে কেন? তাই ইমাম সাহেব আর দেরি করলেন না, ঘোষণা করলেন, ভেতরে যেই শুয়ে থাকুক আজ রাতের বেলা কিছু করা সম্ভব নয়, সকাল হোক, কাল এর কুল কিনারা হবে, নদীর ওপারেও খবর পাঠাতে হবে। এখন আমরা সবাই মৃত মানুষটির উদ্দেশ্যে দোয়া করব, সবাই চুপ করুন। সকালবেলায় সারা চর জুড়ে মানুষের জটলা। মোষমরার চরে যেন মেলা বসেছে। শুধু এই গ্রামের নয়, আশেপাশের গ্রাম থেকেও অনেকে এসেছে সাইকেল মোটর বাইক ছুটিয়ে। এমন একটা ঘটনা এই এলাকায় কখনো ঘটেনি। প্রবীণ বৃদ্ধ বৃদ্ধারা মাথা নেড়ে বলে, আজব কাণ্ডকারখানা বাপু, দেশ দুনিয়ার হলোটা কি? গজব নামতে আর বেশি দেরি নাই, কাল কেয়ামতের দিন ঘনিয়ে এসেছে। কবরটি দেখার জন্য অনেক মানুষের আনাগোনা। হিন্দুরা মন্দির দর্শনের মতো জুতো খুলে দূর থেকে দাঁড়িয়েই দেখে চলে আসছে। মুসলমানরা কপালে হাত ঠেকিয়ে সালাম করছে। নানা জনের মুখে নানা রকম কথা। সেই এক একজনের কথা নিয়ে এখন আবার তর্ক বিতর্ক শুরু হয়েছে। ছেলে ছোকরাদের ইচ্ছা কবরটি খোঁড়া হোক। মাটির তলে চিরনিদ্রায় শায়িত মানুষটি কে, সে দেখতে কেমন, নারী না পুরুষ, শিশু না বৃদ্ধ, তা জানার জন্য সবার মন উদ্গ্রীব। কিন্তু কবর খোঁড়ার কথা নিজের মনে এলেও তা কারো কাছে প্রকাশ তো করা যায় না, নাজায়েজ কাজ। এমন কাজ করলে গোটা গ্রামে গজব নেমে আসতে পারে। যে নদীটিকে এত শান্ত দেখছো তা খেপা মোষের মতো গর্জন করে গ্রামকে গ্রাম গিলে নিতে পারে। ভূমিকম্পে সব উলটপালট হয়ে যেতে পারে। পোকায় মাঠের সমস্ত ফসল কেটে শেষ করে দিতে পারে। কোথা থেকে খবর পেয়ে সাংবাদিক চলে এসেছেন। মানুষজনের গুঞ্জনটা হঠাৎ থেমে গেল। সবাই পায়ে পায়ে অগ্রসর হলো কবরটির দিকে। ক্যামেরাম্যান ফটাফট ছবি তুলছেন। ইমাম সাহেব দেখলেন ব্যাপারটা বেশ বাড়াবাড়ির পর্যায়ে চলে যাচ্ছে। গ্রামের গোরস্থানের ঘটনা হলে সাংবাদিক কেন? কোনো বেদাতিকেই না পাক শরীরে প্রবেশ করতে দিতেন না। আসলে মোষমারার চরটা ঠিক জাম্বরির মৌজার মধ্যে পড়ে না। নদীর খামখেয়ালিপনায় জন্ম নিয়েছে চরটা, সরকারি ওয়েস্টের আওতায়। তাই নরম গলাতেই বললেন, এ যে ভাই, ফটো তুলছেন তুলেন, জুতোগুলো খুলে যান, মৃত মানুষের সমাধি। ক্যামেরাম্যানের ততক্ষণে ছবি তোলা হয়ে গিয়েছে। ইমাম সাহেবের কথা শুনে বললেন, সরি, কিছু মনে করবেন না, একদম খেয়াল ছিল না। এবার ক্যামেরার ফোকাসে নেওয়া হলো ইমাম বারাকতুল্লাহকে। শুধু কি তিনি, পিছনে আরও অনেক মুখ। ভিড়টা ক্রমশ যে হারে সকাল থেকে বাড়ছে, মোষমারার চরটাই না বুঝি ধসে নেমে যায় নদীতে। সাংবাদিক ছেলেটি ইমামের মুখোমুখি দাঁড়িয়ে প্রশ্ন করলেন, কবরটি
কারা দিয়ে যেতে পারে বলে মনে হয় আপনার? ইমাম সাহেব বললেন, দেখুন, সেটা জানলে এত কাণ্ড হবে কেন? তবে আমাদের জামমনির কেউ নয়, এটা আমরা নিশ্চিত। এতটা নিশ্চিত হচ্ছেন কি করে? কবরটা দেখেই বুঝতে পারছেন কাল দিনের বেলা দেওয়া। গ্রামের কেউ হলে সেটা কি দিনের আলো সম্ভব? সাংবাদিক এবার ক্যামেরার দিকে ঘুরলেন। আপনারা এতক্ষণ শুনছিলেন জামমনির ইমাম সাহেবের কথা। দর্শক, এখানে যা কিছু ঘটছে আজ আমরা একদম সরাসরি লাইভ দেখাবো আপনাদের। আমাদের সঙ্গে থাকুন। জামমনি ছাড়াও পাশের গ্রাম শীতলপুর, ঝুঁচকিডাঙ্গা থেকে এসেছেন বেশ কিছু প্রবীণ মানুষ। 3 গ্রামের মাতব্বররা মূল স্থান থেকে সরে এসে একটা গাছের তলায় পরামর্শ করতে বসলেন। শীতলপুরের এক ব্যক্তি বললেন, ব্যাপারটা আমাদের নাগালের বাইরে চলে যাচ্ছে। সাংবাদিক যখন এসেছে, এটাকে নিয়ে অনেক জলঘাটা হবে। তার আগেই একটা ব্যবস্থা করতে হবে। কি ব্যবস্থা করবেন আপনি? কবরটিকে তুলে নিয়ে গিয়ে গ্রামের গোরস্থানে বসাবেন? তার থেকে ছেড়ে দিন না, যা পারে করুক। ঝুঁচকিডাঙ্গার একজন নেতাগোছের লোক নিজের মত প্রকাশ করলেন। ইমাম সাহেব প্রতিবাদে জেগে উঠলেন, বললেন, ঝুঁচকিডাঙ্গার লোকের কথাটা আমার মোটেই পছন্দ হচ্ছে না। আপনি একদম বদতামিজের মতো কথা বলছেন মশাই। ছেড়ে দেব মানে? জানেন এর পরিণতি কি হবে? ইমামকে সাপোর্ট করলো শীতলপুরের একজন। কথাটা ঠিকই বলেছেন আপনি। ব্যাপারটা প্রশাসনের আওতায় চলে গেলে কবর থেকে লাশ তুলে বের করবে, পোস্টমর্টমে পাঠাবে। এগুলো কি করতে দেওয়া ঠিক হবে? কবরের নিচে যেই থাকুক, সে তো একজন মুসলমান। মুসলমান হয়ে একজন মুসলমানের লাশ নিয়ে এমন টানা হ্যাচড়া করতে দেব কেন? হ্যাঁ, দেব কেন? আরও একজন উস্কে দিল শীতলপুরের লোকটিকে। এই চিন্তা ভাবনাগুলো এবার ছাড়ুন তো। কোনো খুন খারাপির কেসও তো হতে পারে। আমাদের ভুলে একজন অপরাধী হয়তো বেঁচে যাবে, তাতে আরও 5টা মানুষের প্রাণ যাবে। ইমাম সাহেব এবার চটে গেলেন। আপনি কি কবর খোঁড়ার পক্ষে মশাই? কি বলতে চাইছেন আপনি? সবাই একেবারে হৈ হৈ করে উঠল। নেতাগোছের লোকটিকে মারার জন্য উদ্যত হলো। এমন সময় মোশমরার চরকে ফাঁপিয়ে দিয়ে একটা গাড়ির গর্জন ভেসে এলো। সবাই তাকালো সেদিকে। নেতাগোছের লোকটি বললেন, ওই দেখুন, পুলিশ এলো, এবার আটকান। পথ ছাড়ুন, পথ ছাড়ুন, কেউ অযথা ভিড় করবেন না। থানার বড়বাবু নন্দলাল গুহ রুল দিয়ে দুপাশ ফাঁকা করতে করতে এগিয়ে গেলেন কবরটির কাছে। পেছন পেছন আরও 2জন কনস্টেবল। বড়বাবু কবরটির চারপাশে ঘুরে ঘুরে পর্যবেক্ষণ করলেন। বেশ চিন্তিত দেখাচ্ছে ওনাকে। প্যাকেট থেকে সিগারেট বের করে ধরালেন তিনি। খানিক পাইচারি করার পর কাকে যেন একটা ফোন লাগালেন। জনতার ভিড় লাগাম ছাড়া হয়ে উঠেছে। এখন শুধু একজন নয়, বেশ কয়েকটি চ্যানেল থেকে সাংবাদিক এসেছেন। একটু বেলার দিকে মোশমরার চরে এসপি সাহেবের গাড়িও এসে থামল। এসপি সাহেব সব দেখে শুনেও নিজে কোনো সিদ্ধান্ত নিতে পারলেন না। ব্যাপারটার সঙ্গে জড়িয়ে আছে ধর্মীয় আবেগ, তাই ডিএম এর সঙ্গে একবার ফোনাফোনি আলোচনা করে নিলেন। তারপর বললেন, কবরটি খোঁড়ার ব্যবস্থা করতে হবে, না হলে এর কোল কিনারা হবে না। ক্যামেরার ফোকাস এখন কবরের দিকে। থানার বড়বাবু কবর খোঁড়ার ব্যবস্থা করলেন। ভিড়টা এখন মূল দৃশ্যে উপচে পড়তে চাইছে। কনস্টেবল 2জন বারবার চিৎকার করে উঠছেন, এখানে ভিড় করবেন না, সামাজিক দূরত্ব বজায় রাখুন। কনস্টেবলের ধাক্কা খেয়ে এবং ধমক খেয়ে ভিড়টা একটু পিছিয়ে যায় কয়েক মিনিটের জন্য। 1 পা 2 পা করে এগোতে এগোতে আবার যেকে সেই। একজন সাংবাদিক ফলাও করে বলে উঠলেন, আপনারা কেউ নিরাশ হবেন না। যারা দেখতে পাচ্ছেন না, বাড়িতে গিয়ে টিভি খুলে দেখুন। আমাদের চ্যানেলে সরাসরি লাইভ দেখানো হচ্ছে। কবরটি ভিজে কাদা মাটি দিয়ে তৈরি, তাই মাটি খুঁড়তে বেশি বেগ পেতে হচ্ছে না। কোদালের চোটে খুব সহজেই সরে যাচ্ছে নরম মাটি। যারা ভিড়মিড় ঠেলে কবরের ধারে পাশে আসতে পেরেছে, তাদের চোখ একেবারে টান টান। কেউ আর চোখের পলক ফেলছে না। চোখ বুঝলেই যদি কোনো মহামূল্যবান দৃশ্য থেকে বঞ্চিত হয়ে পড়ে, তাকেও হতে দেবে না। এই ঐতিহাসিক ঘটনার সবাই সাক্ষী থাকতে চায়। কবরের মাটি প্রায় সরানো হয়ে এসেছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো বাঁশের দেখা মিলল না। মাটিতে খাল কেটে মৃতদেহকে কাফনে মুড়ে শোয়ানো হয়। তারপর খালের ওপর সারি সারি কাঁচা বাঁশ চাপিয়ে আড়াল করে খড় দিয়ে ছিদ্রগুলো ঢেকে মাটি চাপানো হয়। মাটির নিচে কোনো বাঁশ দেখতে না পেয়ে হতভম্ব হয়ে দাঁড়িয়ে পড়ল কবর খোঁড়ার লোকটি। এসপি সাহেব ধমক দিয়ে উঠলেন, খোঁড়ো খোঁড়ো, আরও তলা অবধি খোঁড়ো। আরও কিছুটা খুঁড়তেই কোদালটি গাছের ডালে লেগে ঠং শব্দ করে উঠল। বাঁশের বদলে নদীর আশেপাশের গাছের ডালপালা দিয়েই কাজ সেরেছে। এবার একে একে ডালপালাগুলো সরানোর পালা, তাহলেই মূল রহস্য উন্মোচন হবে।
সবাই উত্তেজনায় টান টান হয়ে দাঁড়িয়ে। গাছের ডালগুলি সরাতেই কবর খোঁড়ার লোকটি ভ্যাবাচেকা খেয়ে দাঁড়িয়ে পড়ল। উঁকি মেরে দেখার পর বড়বাবু এসপি সাহেবও হতবম্ব। কারোর মুখেই কোনো কথা নেই। যাদের নজর খালের তলা অবধি যাচ্ছে না তাদের কৌতূহলের পারদ চরচর করে উপরে উঠছে। নীরবতা ভঙ্গ করে জনতার মধ্যে থেকে একজন বলে উঠল, কি আছে খালে? কথা বলছেন না কেন আপনারা? আমাদের দেখতে দিন। জনতার ধৈর্যের বাঁধ ভাঙতে বসেছে। পিছন থেকে ঠেলা ঠেলি আরম্ভ হয়েছে। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বড়বাবু এবার ঘোষণা করলেন, কবরের নিচে কোনো মানুষের লাশ নেই। লাশ নেই মানে? তবে কি আছে? একটা মরা পাখি পড়ে আছে। মরা পাখি? কেউ বিশ্বাসই করতে চাইল না কথাটা। সবাই নিজের চোখে উঁকি মেরে দেখতে চায়। বড়বাবু চিৎকার করে উঠলেন, আস্তে আস্তে, কেউ হই হট্টগোল করবেন না, সবাই একে একে দেখে যান। ভিড় ঠেলে বেরিয়ে পড়লেন অফিসাররা। পাখিটিকে দেখার জন্য বেশ ঠেলা ঠেলি লেগে গেছে। মোষমরার চর জুড়ে আবার গুঞ্জন উঠল। কবরের নিচে পাখি কেন বেরোলো? পাখি কি কবর দেওয়ার জিনিস? কেই বা কবর দিল? যাদের দেখা হয়ে গেছে তারা এখন নিজেদের মধ্যে তর্ক বিতর্ক করতে করতে বাড়ি ফিরছে। কেউ বলল, এটা মনে হচ্ছে কোনো দুষ্টু রাখাল বালকের কাজ, গরু চড়াতে এসে কাজটি করে গেছে। তর্ক বিতর্ক যখন চরম পর্যায়ে পৌঁছেছে তখন একজন বলল, আচ্ছা, এটা সেই পাগলটার কাজ নয় তো? ছেলেটির কথা শুনে এবার পাগলটির কথা মনে পড়ল অনেকের। সত্যি তো, এতক্ষণ এই কথা কারো মাথাতেই আসেনি। এটা নির্ঘাত সেই পাগলটারই কাজ। পশু পাখি নিয়েই তো তার কারবার। খোঁজ খোঁজ, শালাকে খোঁজ, পেলে আজ মাথা ফাটিয়ে দেব। সঙ্গে সঙ্গে পাগলটির খোঁজ পড়ে গেল। বেশ কিছুদিন হলো এই এলাকায় ঘাঁটি গেড়েছে লোকটা। মাঝে মধ্যেই তাকে দেখা যাচ্ছে। কোথায় ঘর দোর তা কেউ জানে না। তার কাছ থেকে পয়সা চেয়ে চেয়ে পাগলটা দোকান থেকে খাবার কিনে পশু পাখিদের খাওয়ায়। গাছের তলে, দোকানের শেডের নিচে শুয়ে থাকে। একদিন ইলেকট্রিক তারে শক খেয়ে মরে যাওয়া একটা কাকের জন্য তাকে কাঁদতেও দেখা গিয়েছিল। একজন প্রশ্ন করে উঠল, পাগলটা পাখিকে কবর দিতে যাবে কেন? তাহলে কি পাগলটা মুসলমান? গুঞ্জন থামছে না, তর্ক বিতর্ক বেড়েই চলে। একসময় মানুষের ভিড় কমতে কমতে মোষমরার চর শুনশান হয়ে পড়ল। গুটি গুটি পায়ে নেমে এলো সেই আগের নির্জনতা। এমন নির্জন পরিবেশেই আচমকা ঝোপঝাড় মারিয়ে একটা লোক চুপি সারে বেরিয়ে এলো। উস্কো খুস্কো চুল, ময়লা তেলচিটে জামা প্যান্ট, না খেতে পাওয়া কঙ্কালসার চেহারা। লোকটা চারিদিকে চাইতে চাইতে খুব ভয়ে ভয়ে কবরটার কাছে এগিয়ে এলো। নিস্তব্ধতা ভঙ্গ করে ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে উঠল লোকটা। ওর কান্না কেউ শুনতে পেল না। আওয়াজটা মোষমরার চরের মধ্যেই ঘুরপাক খেতে খেতে মিলিয়ে যাচ্ছিল।